আসে, ইস্যু তৈরি হয়, এমন কিছু ঘটনা ঘটে যা বহু বছর পরেও রয়ে যায় প্রাসঙ্গিক। সেই ঘটনা ও জায়গা আরও একবার ঘুরে দেখা। নিউজ 18 বাংলায় কেমন আছে বাংলা। কেমন আছে লালগড়, এক সময় যেখানে সশস্ত্র সংগ্রাম ও গণ আন্দোলন বদলে দিয়েছিল এ রাজ্যের রাজনীতি, আজ কেমন আছে সেই জঙ্গলমহল? লালগড় এই কথাটা বললে সশস্ত্র সংগ্রাম এবং গণ আন্দোলন এই দুটো একসঙ্গে ঘটেছিল। তো সেই যে গণ আন্দোলন তার অন্যতম যে প্রধান পুরোহিত বলা চলে, বা যার মাধ্যমে আমরা দেখেছিলাম লালগড়কে অন্যভাবে, সেই মানুষটা হচ্ছে ছত্রধর মাহাতো। তার সঙ্গে আমরা কথা বলবো। ছত্রদাদা, কি মনে হয়েছিল সেই সময়কার আন্দোলন বা সেই সময়কার যে পরিস্থিতি ছিল, সেটা কেন হয়েছিল এতটা মানুষের মধ্যে ক্ষোভ, দুঃখ, রাগ? সেটা আপনারাও অনেকখানি অনুধাবন করেছেন। আর 2011-র আগে লালগড় বা এই এলাকা, শুধু লালগড় নয়, আজকে যেটা যে অংশটাকে অধুনা জঙ্গলমহল বলা হচ্ছে, সেই জঙ্গলমহল ছিল এমন একটা জায়গা যেখানে আপনার যে পশ্চিমবঙ্গের ম্যাপ থেকেই এটা ছিল আলাদা। এখানে কোনোরকম উন্নয়নের ছিটাফোঁটা ছিল না, এবং উন্নয়ন বলতে কী বোঝায়, এখানে শিক্ষা ছিল না, স্বাস্থ্য ছিল না। এখানে একটা ডেলিভারি করাতে গেলে আপনাকে হয় মেদিনীপুর নালে ঝাড়গ্রাম নিয়ে যেতে হতো, এবং ঝাড়গ্রামটা যেহেতু এখন ব্রিজটা হয়েছে, যার ফলে ঝাড়গ্রাম আমরা বলতে পারি, বা এখানকার মানুষ ঝাড়গ্রামের সাথে পরিচিতি হয়েছে। তৎসময় ঝাড়গ্রামের সাথে কোনো রকম পরিচয় ছিল না, অন্তরায় ওই নদীটি, কাঁসাই নদী। একটা সময় এমনই বাঁশের ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হতো। মূল রাস্তা যদি কাটা থাকতো তখন লালগড় যেতে হলে ঝাড়গ্রাম থেকে এরকম ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হতো। মোটর সাইকেল যেত, আর তার সঙ্গে সাইকেল যেত, অন্যান্যভাবেও এখান থেকে যাওয়া যেত। কিন্তু এখন এই ব্রিজটা তৈরি হয়ে গিয়েছে। এই ব্রিজটা তৈরি হওয়ায় যাতায়াতটা অনেক সুবিধা হয়েছে। যদি বদল বলেন তাহলে এটা অবশ্যই বদল। বদল অনেক কিছু হয়েছে, মানে আগে ছিল মাটির রাস্তা, এখন চারদিকে হয়ে গেছে ঢালাইয়ের রাস্তা। ভালো যাওয়া আসাটা ভালো হচ্ছে। লোক মানে আগে হাটে হাটে যেত লোক, গাড়ি একটা সময় লালগড় বললে লোকে তো বিরাট ভয় পেত। শুনুন, এই রাস্তাটা দিয়ে মোটামুটি আগের রাস্তা, এই যে ব্রিজটা হয়ে গেছে, আগে মোটামুটি এটা দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাতায়াত করতেন, সাইকেল, মোটর সাইকেল। এখানে বাঁশের পোল ছিল এবং নৌকায় যাতায়াত করতেন মানুষ। তাতে আগের থেকে অনেক উন্নত হয়েছে রাস্তাঘাট, মানুষজন। সমস্যা হচ্ছে এই মানুষ, কিছু চাষিদের জন্য এই যে আলু ফালুর দাম মাঠের থেকে একটু দেখছো, মাঠের থেকে আলু উঠছে না, এইটাই একটু সমস্যা হয়ে গেছে। চাষিবাসীর দিকে যদি আর একটু দেখে মানুষ, তাহলে মোটামুটি ভালোই হয়। বদলে গিয়েছে অনেক কিছু, এলাকায় উন্নয়নের ছাপও স্পষ্ট, তার মাঝেও রয়েছে নানা অভাব, অভিযোগ। মমতা এখন চাল দিচ্ছে, সেই জন্য আমরা অন্ন পাই, আর না হলে আমরা পেতাম না। আমরা খুব গরিব, খুব গরিব, কিন্তু না, মমতা দিদি এখন চাল দিচ্ছে বলে আমাদের এখন অন্নটা জুটছে। আর এমনি বাড়ি টাড়ি অন্যান্য কিছু? হ্যাঁ, বাড়িও দিয়েছে। হ্যাঁ, বাড়ি দিয়েছে। ওই যে করতেই পারিনি, 9টা কলম করে দিয়েছি, আর পারিনি। কাজকর্ম হয়েছে ভালোই, সেই রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে, কিন্তু এই কাজ নাই, এটাই বেকারছানা অনেক শিক্ষিত পড়ে আছে আর কি। এই যে পুলিশ সন্ত্রাস বিরোধী জনসাধারণের কমিটি, এই কমিটিটা তৈরি করেছিলেন। এই কমিটিটা কেন তৈরি হয়েছে? মানে পুলিশের বিরুদ্ধে অভিযোগটাকে মারাত্মক পর্যায়ে নিয়ে যাওয়া হলো, এইটা কি কোনো রকম কোনো পরিকল্পনা বা কোনো, কারণ অন্যান্য অনুন্নয়ন ছিল, কিন্তু পুলিশের বিরুদ্ধেই একেবারে সরাসরি অভিযোগটা? এই রাস্তার উপরে যতগুলো গ্রাম আছে, আদিবাসী গ্রাম বা ইত্যাদি, কোনো ছেলে তারা রাত্রেবেলা বাড়িতে থাকতে পারত না। পুলিশি নির্যাতনটা এত বেশি ছিল। এবং সর্বোপরি লাস্ট যেটা হয়েছিল ছোটোপেলিয়াতে, সেখানে
আপনার এখানকার মানুষেরা বেশিরভাগ সময় এই সময়টাই বলুন তারা বাইরে যেত কাজ করতে, অর্থাৎ এখানের ভাষায় যাদেরকে বলে হয় নামাল। নামাল, হ্যাঁ নামাল। সেখানের মালিকরা আসতো, নিয়ে যেত এখানে। সেই মালিক একজন এসেছিলেন এবং সেটাকে দেখে প্রশাসন মনে করেছিল যে বাইরের লোক সেই জায়গা থেকে এখানে এসে বাইরে থেকে এসে এখানে সংগঠন পাকাতে চায় ইত্যাদি ইত্যাদি। তাকে ঘেরাও করে এবং তাকে মাওবাদী বলে সেখান থেকে গ্রেপ্তার করার চেষ্টা করেছিল। মেয়েরা তখন, অর্থাৎ তাদের মুনিব যেহেতু তাদেরকে নিয়ে যাবে সেই জায়গায় মেয়েরা তখন সামনে এসেছিল এবং বলেছিল, আরে ও তো আমাদের মুনিব, কাজে ওর কাজ করতে যাবো আমরা, ওকে আপনারা এইসব করছেন দিতে। ওরা ভাবলো যে এর কাছ থেকে কেড়ে নিয়ে যায়, গিয়ে মারপিট আরম্ভ করলো এবং কোনো মহিলা পুলিশ ছিল না সেখানে। প্রায় 15 জন মহিলা আহত হয়েছিল এবং সীতামণির চোখটা ঝুলে গেছিলো, কয়েকজনের হাত ভেঙেছিল, কয়েকজনের পাঁজরা ভেঙেছিল, তৎসময় আপনারা দেখেছেন। তা সেটা এমন জিনিস হয়ে গেল আপনার একটা আদিবাসী সমাজের মধ্যে একটা সেন্টিমেন্টের জায়গায় চলে গেল, যার ফলে প্রথম অবস্থায় তারা এই রাস্তা অবরোধ করেছিল, যদিও এই রাস্তাটা তৎসময় এত বেশি চালু ছিল না। অবরোধ করলো, অবরোধ করার পর বিভিন্ন সামাজিক সংগঠন এখানে আসলো, প্রায় 13টা সংগঠন এখানে আসছে। সেই 13টা সংগঠনের সংমিশ্রণে এবং তার সাথে বিরোধী রাজনৈতিক দল যেগুলো ছিল তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল যে না, রাজনৈতিক কোনো দলকে সামনে রেখে যখন আমরা লড়াইয়ে যাচ্ছি বা লড়াই করতে যাচ্ছি, তখন স্বাভাবিক কারণেই পুলিশ দিয়ে আমাদেরকে দমন করা হচ্ছে। এবং যেহেতু এখানে বিভিন্ন দলে বিভক্ত আছে, ক্ষমতাটাও আমাদের কম হচ্ছে, যার ফলে সমস্ত দল মত নির্বিশেষে বাঁচার তাগিদে আমাদের ইজ্জতের লড়াই আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব এবং নতুন করে একটা অরাজনৈতিক দল সৃষ্টি করব। এক সময় এই লালগড় সিপিআইএম পার্টি অফিস ভেঙে পুড়িয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন পর অবশেষে এই সিপিআইএম পার্টি অফিস লালগড়ের সেটা খুলেছে। এখানে বেশ কিছু জায়গায় আবার নাকি বামপন্থীরা কাজকর্ম শুরু করেছেন, তবে সেই আগের মতো দাপট আর নেই। নতুন করে সিপিআইএম পার্টি অফিস খোলা অবশ্যই লালগড়ের বদলের আরও এক চিহ্ন। আপনি গণ আন্দোলন করছেন, আপনার ভাই সশস্ত্র সংগ্রামের সঙ্গে যুক্ত, শশধর মাহাতো। হ্যাঁ, একজন গণ আন্দোলনের নেতা হিসেবে আজকে লালগড়ের যে পরিবর্তন হয়েছে বা জঙ্গলমহলের যতটা ডেভেলপমেন্ট হয়েছে, আপনি কতটা মনে করেন যে সশস্ত্র সংগ্রাম কতটা জরুরি ছিল? না, আমি মনে করি না সশস্ত্র সংগ্রাম এখানে জরুরি ছিল, কারণ তৎসময় মানুষ যেভাবে গণ আন্দোলনে পথে নেমেছিল সেখানে সশস্ত্র সংগ্রামের কোনো প্রয়োজন ছিল না। কিন্তু শুধু গণ আন্দোলন দিয়ে রাষ্ট্রের উপরে এই চাপ তৈরি করা যেত, আজকে যা উন্নয়ন দেখা যাচ্ছে সেই উন্নয়নটা হতো? আমি মনে করি করা যায়, কারণ আমি সেটা দেখিয়েছি। হ্যাঁ, আমি কি করেছি না, তারা কি করেছে, পুলিশ দিয়ে আমাদেরকে দমন করার চেষ্টা করেছে। আমরা আমাদের যে সচরাচর আদিবাসী সমাজের যে হাতিয়ার, অর্থাৎ চিরাচরিত যে হাতিয়ার, আমরা বলেছি সেই হাতিয়ারকে সামনে রেখে আমরা হাঁটব। সেই জায়গায় আমাদেরকে কিন্তু আমরা এটা দাগ কাটতে পেরেছি, আমাদেরকে প্রশাসন ভয় করেছিল। জঙ্গলমহল মানেই হচ্ছে শালের জঙ্গল। এই জঙ্গলের প্রান্তে বিভিন্ন জায়গায় ছোট ছোট যে মাঠ, সেই মাঠগুলোয় বসতো মিটিং। সেখানে গ্রাম থেকে লোক আসতো আর মাওবাদীরা এখানে আসতেন। মাওবাদীরা এসে এখানে মিটিং করত। কখনো কখনো এমন হয়েছে, আজ যে মাঠটায় দাঁড়িয়ে রয়েছি সেখানেও এক সময় বসেছিল সভা, যে সভাকে আমরা ইংরেজিতে বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। আসলে সাধারণ মানুষকে সামনে রেখে
শাস্তি দেওয়া হতো এরকম মাঠের মধ্যে। আর সেখানে সবাই দেখতে পেতেন যে কীভাবে মাওবাদীরা শায়েস্তা করছে, কখনো পুলিশের চর, কখনো অন্য রাজনৈতিক দলের লোকেদের। সেই কারণে মানুষের মধ্যে একটা ভয় থাকতো, সেই ভয় কাজ করতো। আর যুদ্ধে যারা যেতে তাদের সঙ্গে থাকেন অধিকাংশ লোক, অন্তত গ্রামে গঞ্জে এটা তো সত্যি। সেই কারণেই সাধারণ মানুষ এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিলেন। এখানে এরকম দেওয়াল লিখন, এটা তো এর আগে কোনোদিন এরকম, এই যে এবার বিজেপি সরকার এই জায়গায় মানে ছত্রধর মাহাতোর গ্রামে এবং তার এলাকায় এরকম পোস্টার তো জীবনে আমরা দেখিনি। কারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ যে সৃষ্টি হয়েছে আজকে এই পোস্টারেই বলে দিচ্ছে, এটা অস্বীকার করার নাই, আমিও অস্বীকার করতে পারবো না, কারণ দেওয়াল লিখনেই মানুষকে বুঝিয়ে দেয়। এই জায়গায় আমরা আসতাম আপনার এই গ্রামে, এবং এই রাস্তা দিয়ে আমরা হাঁটাচলা করতাম, বা এই রাস্তা কাটা ছিল, এই ছিল, অনেক কিছু ছিল। ভালো আছেন তো? আচ্ছা, তো এই যে পরিবর্তনটা, এই রাস্তাটা আমরা যদি এসে দেখি, এটা তো কিছুটা হলো সাধারণ মানুষের কাছে এটা পৌঁছেছে। হাসপাতাল হয়েছে, ব্রিজ হয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি কাছাকাছি হয়েছে। তো সেটা কি আপনি মনে করছেন যে স্থানীয় কিছু লোকজনের জন্য এই যে পরিবর্তনটা বা এই ডেভেলপমেন্টটা সেটাকে পুরোপুরি কাজে আসছে না? হ্যাঁ, এটা তো স্বাভাবিক। এটা এবং এই কথাটাই বলতে চাইছি আমি, যে আজকে যে উন্নয়ন, যতটুকু উন্নয়ন হয়েছে, সেই উন্নয়ন কিন্তু এই এলাকার মানুষের চাপের ফলেই হয়েছে। তারা তৎসময় রাস্তায় নেমেছিল বলে আজকে এই উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি। এই যে কারেন্টে, আর তখন বলেছিল আমরা উন্নয়ন করছি, মানুষ অন্ধকারে আছে, আমরা আলো দিচ্ছি। এখন তো বিলটা পয়সা দিচ্ছে, আমরা কোথায় পাবো? আমরা দিতেই পারি না। আমরা যখন খাটতে যাই, ধরো 100 টাকা বেতন দেয়, তাহলে আমরা নুন তেল খাবো না? শুধু মমতা দিদি চালগুলো দিলে বলে আমাদের অন্য সেবা হয়ে যাবে? তার সঙ্গে তো নুন তেল তরকারি দরকার, কিন্তু সেটা আমরা পাইনি। তো আমরা খাটতে গেলে পরে আমরা যদি কারেন্ট বিল দিব কি, বা নিজেরাই খাবো কি, বলো? লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। অন্যান্য যে প্রকল্পগুলো এখানে এলাকার মানুষজনের উন্নতি বা উন্নয়ন কিছু হয়েছে? হচ্ছে, টাইম কলটা দেয়নি। আচ্ছা, ওটা ভিডিওর দোষ আছে, যাবো ভিডিওর কাজ। কয়েকজন মিলে তো গ্রুপ তৈরি করে তো আমরা সরকার গিয়েছিল এখানে ভিডিও অফিসে, কিন্তু ভিডিও অফিসে যাওয়ার পরেও কলের ব্যবস্থা করে দেননি। আমরা অনেক দরখাস্ত লিখে জমা দিয়েছিলাম, তো দেয়নি। এই রাস্তার বাদিকে ছিল হচ্ছে পুরনো সাকরাইল থানা, এখন নতুন থানা তৈরি হয়েছে। সাকরাইল থানা আমূল বদলে গিয়েছে। লালগড় বা জঙ্গলমহলের ইতিহাস যদি বলা হয়, সেক্ষেত্রে অবশ্যই এই সাকরাইল থানা একটা মাইলস্টোন। কারণ এ রাজ্যে প্রথম যে ওসিকে মাওবাদীরা অপহরণ করে নিয়ে যায়, সেটা এই সাকরাইল থানা। রাজ্যে যে কটা বড় মাওবাদী হামলার ঘটনা ঘটেছিল, তার মধ্যে এই সাকরাইল থানায় হামলা অন্যতম বড় ঘটনা। এই থানায় হামলা চালিয়ে মাওবাদীরা 2 জনকে মেরে ফেলে, এবং তারপর এই থানা থেকে বেরিয়ে ঠিক রাস্তার উল্টো দিকে সেই সময় থাকতেন ওসি। সেই ওসিকে তারা তুলে নেয়, তুলে নিয়ে মোটরসাইকেলে চাপিয়ে এখান থেকে সোজা চলে যায় লালগড়ের দিকে। মাঝে ন্যাশনাল হাইওয়ে, তার দুদিকে আইডি রেখে দেওয়া হয়েছিল যাতে কেউ বাধা দিতে না পারে। এই সেই ভুলাগেরা স্কুল। এই বারান্দায় সমস্ত ক্যামেরাম্যানরা দাঁড়িয়ে, আর সামনে কিষাণজি ছিলেন দাঁড়িয়ে। এখানে যে অপহৃত করা হয়েছিল সাকরাইল থানার ওসিকে, এখানে নিয়ে এসে তাকে ছাড়া হয়, এবং সেই সময় এখানে চারিদিকে প্রচুর মানুষের ভিড়, সাংবাদিকদের ভিড়, এবং তার সঙ্গে মাওয়িস্টদের একটা বিশাল গ্রুপ, সশস্ত্র বাহিনী, তারা এখানে এসেছিল। সকাল থেকে অপেক্ষা করার পর সন্ধে হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত এখানে নিয়ে এসে অতীন্দ্রনাথ দত্তকে ছাড়া হয়েছিল। আর সেই ঘটনায় একটা গণ্ডগোল তৈরি হয়। শেষ পর্যন্ত কিষাণজি নিজে ডেকে আমার হাতে তুলে দেন অতীন্দ্রনাথ দত্তকে। আমি এখান থেকে নিয়ে যাই, বেশ কিছুটা দূরে এই রাস্তা ধরে গাড়িতে গিয়ে উঠি, এবং তারপর শেষ পর্যন্ত ঝাড়গ্রামের কাছাকাছি পুলিশের কাছে গিয়ে অতীন্দ্রনাথ দত্তকে আমরা তুলে দিই।
এখানে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। কিষাণজি যখন আসেন বেশ কিছু সাংবাদিক তারা ছবি তুলেছিলেন কিষাণজির মুখে। পরবর্তীকালে সেইটা জানতে পেরে কিষাণজি তাদেরকে নীল ডাউন করিয়ে দেন এবং নীল ডাউন করানোর পর সেগুলো চেক করতে দেওয়া হয়, তাদের ছবি চেক করা হয় এবং ছবি চেক করার পর দেখা হয় তারা ডিলিট করেছেন কিনা। শেষ পর্যন্ত কয়েকজন চিত্র সাংবাদিক সেই ছবিটা কিন্তু ডিলিট করেননি, কারণ পুলিশের কাছে পরে কিষাণজির সেই মুখের ছবি পৌঁছে গিয়েছিল। একের পর এক ঘটনা, ব্যাহত জনজীবন, একের পর এক খুন, ফিরে দেখা সেই ঘটনাগুলি। ভারতের রেলের ইতিহাসে নাশকতার যদি ঘটনা বলা হয়, সব থেকে বড় ঘটনা এই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের নাশকতা। এই ঘটনা আসলে জনসাধারণের কমিটিকে অনেক দূরে সরিয়ে দিয়েছিল। সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হয়েছিল জনসাধারণের কমিটির বিরুদ্ধে। যদিও তারা প্রথমে চেষ্টা করেছিল যাতে এই ঘটনায় তারা নিজেদের দায় অস্বীকার করার এবং এই ঘটনার ক্ষেত্রে তারা বোঝানোর চেষ্টা করেছিল যে এই ঘটনার সঙ্গে তারা যুক্ত নয়, কিন্তু দেখা গিয়েছে পুলিশি তদন্তে, সিবিআই তদন্তে যে শেষ পর্যন্ত এই ঘটনায় আসলে জনসাধারণ কমিটি যুক্ত ছিল। তার কারণ এই জনসাধারণ কমিটি তারা একটা স্বীকারও করে নেয় বা সেই সময় তারা এটা বলেছিল যে অপারেশন গ্রিন হান্টের জন্য এই ট্রেনে করে ফোর্স আনা হচ্ছিল এবং সেই কারণেই তারা এই হামলা চালিয়েছে। এবং এই ঘটনা আসলে জঙ্গলমহলের এই যে বদলে যাওয়া পরিস্থিতি, একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, সেটাকে বদলে দেওয়া তার জন্য অন্যতম এক মাইলস্টোন। এখনও জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যে নাশকতা হয়েছিল তার চিহ্ন এখানে পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আসলে নাশকতাটা ঘটানো হয়েছিল এখানে যে প্যান্ড্রোল ক্লিপ আছে, এই যে রেল লাইনকে আটকে রাখে যে স্লিপারের সঙ্গে, সেই প্যান্ড্রোল ক্লিপগুলো এখানে অনেকটা জায়গা জুড়ে খুলে দেওয়া হয়েছিল। ছত্তিশগড় বা অন্যান্য জায়গায় একের পর এক মাওবাদী লিডার তারা এনকাউন্টারে মারা গেছে, নয় সারেন্ডার করছে। আপনি কি মনে করেন যে মাওবাদীরা সত্যিই রাজনৈতিক আন্দোলন করেছে, সত্যিই দেশের জন্য কিছু করেছে, নাকি পুরোটাই একটা বিপ্লবের নামে আসলে আবেগ? না, দেশের জন্য অবশ্যই করেছে। আর এটাও ঠিক, আমি মনে করি যে কোনো মতবাদেই একবারে শেষ করা যায় না। হ্যাঁ, সেই মানুষগুলোকে যারা সেই মতটা নিয়ে হাঁটছে তাদেরকে শেষ করে দেওয়া যায়। এই মাঠটা পার হয়েই ঢুকতে হয় বুড়িশোলের জঙ্গলে, যেখানে কিষাণজির মৃত্যু হয়েছিল পুলিশের সঙ্গে বা যৌথ বাহিনীর সঙ্গে এনকাউন্টারে। এই উইডিপের সামনে একটা যুগের অবসান ঘটেছিল 2011-র 24শে নভেম্বর। কিষাণজির মৃত্যু হয়েছিল, এখানে মৃতদেহটা পড়েছিল। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা, মাইলস্টোন বলা যেতে পারে। তার কারণ সেই দিনের পর থেকে এ রাজ্যে মাওবাদী কার্যকলাপ কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। শুধু এ রাজ্য নয়, আস্তে আস্তে পরিস্থিতি এমন হয়েছে মাওবাদীরা কোণঠাসা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন 2026-এর মার্চ মাসের মধ্যে মাওবাদ মুক্ত করবেন। একের পর এক জায়গায় মাওবাদীরা নয় নিহত হয়েছেন, নয় সারেন্ডার করেছেন। সেই কারণেই এ রাজ্যে এই নির্বাচনে সবথেকে বেশি ফোর্স আসছে, কারণ ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা যে এলাকাগুলো একসময় মাওবাদী কার্যকলাপ চরম ছিল, সেখানে আর ফোর্সের দরকার নেই। ফলে এই যে ফোর্সকে কাজে লাগানো, পশ্চিমবঙ্গ থেকে সেখানে প্রথম শুরু হয়েছিল এই ঘটনা বা মাওবাদকে নির্মূল করার কাজ, আর তার ফল এবারের নির্বাচনে আমরা বুঝতে পারছি। এখানেই ছিল শিলদা ক্যাম্প, যে ক্যাম্পে মাওবাদীরা হামলা চালিয়েছিল। আজ এত বছর বাদেও এই দেওয়ালের যে দাগগুলো দেখতে পাচ্ছেন, গোল করা রয়েছে, মার্কিং করা রয়েছে, এই দাগগুলো প্রমাণ করে কীভাবে গুলি চালানো হয়েছিল। মুহুর্মুহু গুলি চালিয়ে এখানে খুন করা হয়েছিল প্রথমে 2 সেন্ট্রিকে এবং তারপর বাকি 24 জন জওয়ান। এখানে কেউ খাটে শুয়েছিলেন, কেউ তার ক্যাম্পে রেডি হচ্ছিলেন, কেউ অন্য কোনো কাজে ব্যস্ত ছিলেন। আর সেখানে গুলি চালিয়ে এবং তারপর পেট্রোল বোম ছুঁড়ে আগুন লাগিয়ে 24 জনকে খুন করা হয়। ইএফআরের ক্যাম্প ছিল এখানে, এই নিয়ে বহু বিতর্ক হয়। বলা হয়েছিল, আগের থেকে জানানো হয়
আইবি রিপোর্ট ছিল, কিন্তু আশাত ক্যাম্পটা সরানো হয়নি। এটা নিয়েও বিতর্ক রয়েছে যে আইবি সঠিকভাবে তথ্য জানিয়েছিল কিনা। কিন্তু সব মিলে যাই হয়ে থাকুক, এ রাজ্যে মাওবাদী হামলার সবথেকে বড় ঘটনা এই শিলদা ক্যাম্পে, এবং একসঙ্গে 24 জন জওয়ানের মৃত্যু, যা তার আগে পশ্চিমবঙ্গে কখনো হয়নি। শিলদা ক্যাম্পে যে 24 জন ইএফআর জওয়ানের মৃত্যু হয়েছিল, তারাও কিন্তু পাল্টা লড়াই করেছিলেন, তাতে 5 জন মাওবাদী নিহত হন। সেই শহীদ জওয়ানদের স্মৃতিতে এখানে একটি স্মৃতিস্তম্ভ করা হয়েছে, 24টি গাছ লাগানো হয়েছে।